ওয়েলকাম টু ডিজিটাল এডুকেয়ার। তোমাদের সবাইকে আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে স্বাগত জানাই। আমি ভৌতবিজ্ঞানের শিক্ষক নূর স্যার। তো আমরা আজকে যারা একটা নতুন টপিক শুরু করব, আমাদের ভৌতবিজ্ঞান বইয়ের যে সপ্তম চ্যাপ্টার আছে, সপ্তম অধ্যায়, সেখানে নাম হলো কি পরমাণুর নিউক্লিয়াস। তো এই পরমাণুর নিউক্লিয়াস আমরা আজকে থেকে শুরু করছি। আগামী কয়েকটা ভিডিওর মাধ্যমে আমরা এই চ্যাপ্টারটা টোটালটাই কভার করব। তো এখানে আমরা যখন পরমাণুর নিউক্লিয়াস নিয়ে আলোচনা করি, শুরুতে আমাদের কি নিউক্লিয়াসটা আসে, নিউক্লিয়াসের আগে কে আসে? পরমাণু। তো পরমাণু কি এটা আমাদের জানতে হবে। তো এগুলো কিন্তু আমাদের সিলেবাসের বাইরের জিনিস। আমি একটু খালি বলে দিচ্ছি, আমি টোটাল একদম ফুল ডিটেলসে যাব না, জাস্ট আমি একটু একটু করে বলে দিচ্ছি যে পরমাণুটা কি। আমি যদি যে কোনো একটা পদার্থ নেই, সেই পদার্থকে যদি ভাঙা শুরু করি, তো ভাঙতে ভাঙতে সবচেয়ে ছোটো যে টুকরাটা পাবো সেটাকে আমরা সাধারণত পরমাণু বলি। যেমন আমি যদি একটা পাথরকে ভাঙি, একবার যদি ভাঙি সেটা দুই টুকরো হবে, সেখান থেকে একটা টুকরো নিয়ে সেটাকে যদি আবার ভাঙি সেটা আবার আরও দুই টুকরো হবে। এরকম টুকরো করতে করতে একসময় গিয়ে কী হবে, সেটাকে আমরা ভাঙতে পারবো না, আর সেটা এত ছোটো টুকরো হবে যেটাকে আমরা চোখেও দেখতে পারবো না। সেই সবচেয়ে ছোটো টুকরোটাকে আমরা পরমাণু বলতে পারি। এখন এই যে পরমাণু, পরমাণুর ভিতরে দুইটা জিনিস থাকে। কী কী থাকে? একটা থাকে পরমাণুর নিউক্লিয়াস, একটা থাকে কি পরমাণুর মধ্যে যে বিভিন্ন রকম ইলেকট্রনগুলো থাকে সেগুলো বিভিন্ন কক্ষপথে ঘুরে বেড়ায়। তো সেটাকে আমরা কীভাবে লিখতে পারি? সাপোজ এখানে একটা আমি কার্বন পরমাণুটাকে দিয়ে বোঝাচ্ছি। কার্বন পরমাণুটা এরকম হয় 6C12, এটাকে একটা কার্বন পরমাণুর সংকেত। আমরা এইভাবে কার্বন পরমাণুটাকে প্রকাশ করি। তো এই যে কার্বন পরমাণুটা আছে, এখানে আমি কি বললাম, দুইটা অংশ থাকে একটা পরমাণু। কি কি থাকে? একটা থাকবে নিউক্লিয়াস, একটা থাকে নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো। তো এখানে একটা নিউক্লিয়াস থাকে, মাঝখানে একটা গোলাকার অংশ থাকে, এটাকে বলা হয় কি নিউক্লিয়াস। এখানে কি থাকে? এখানে আবার দুইটা কণা থাকে, একটা প্রোটন, একটা নিউট্রন। যেমন এখানে কার্বনের ক্ষেত্রে প্রোটন থাকে 6টা, আমাদের নিচে যে সংখ্যাটা থাকে সেটা হলো কি প্রোটন সংখ্যা। তাহলে নিউক্লিয়াসের মধ্যে থাকবে 6টা প্রোটন থাকবে। প্রোটনের আধান প্লাস হয়, তাই আমি লিখছি +6p, ঠিক আছে। আবার কি থাকে? এখানে নিউট্রনও থাকে। আচ্ছা, নিউট্রনটা আমরা কেমন করে বের করি? এই যে উপরেরটা থেকে নিচেরটাকে আমরা বিয়োগ করি। যেমন উপরে আছে 12, নিচে আছে 6, বিয়োগ করলে কত হবে? 12 থেকে 6 বাদ দিলে 6। এটা হলো আমাদের নিউট্রন সংখ্যা। তার মানে আমাদের এখানে নিউট্রন থাকে 6টা। আচ্ছা, নিউট্রনের আধান কত হয়? নিস্তড়িত হয়, মানে 0, এর কোনো আধান থাকে না। গেল। এছাড়াও কি থেকে? ইলেকট্রন থাকে। ইলেকট্রন কেমন করে থাকে? এটা আমাদের নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথ থাকে। যেমন প্রথম কক্ষপথে এখানেও 6টাই ইলেকট্রন থাকবে। প্রোটন যতগুলো থাকে অতগুলো ইলেকট্রন থাকে। তাহলে এখানে কি প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে। নেক্সট আমাদের যে সেকেন্ড কক্ষপথ থাকে সেখানে থাকবে 4টা থাকবে, কারণ এর তো 6টার মধ্যে কি 2টা চলে গেছে আর 4টা আছে। তাহলে এখানে থাকবে 4টা, 1টা 2টা 3টা 4টা। তাহলে এটা হলো আমাদের কার্বন পরমাণু। তো আমাদের এই চ্যাপ্টার কিন্তু কোনো পরমাণু নিয়ে না, আমাদের কি শুধু নিউক্লিয়াস নিয়ে। পরমাণুর যে নিউক্লিয়াসটা আছে সেই নিউক্লিয়াসটাকে নিয়ে আমাদের আলোচনা। তো এই নিউক্লিয়াস আমাদের কি আছে, এইটা মাঝখানে যেটা থাকে সেটাই আমাদের নিউক্লিয়াস। আর এটাই কি একটা যে একটা যে পদার্থ আছে, সাপোজ একটা তামার যে ধর্মগুলো আছে, রাসায়নিক ধর্ম, ভৌত ধর্ম, সব কিছু এই যে নিউক্লিয়াসটার উপরেই ডিপেন্ড করে। ইলেকট্রনের উপর কোনো কিছু ডিপেন্ড করে না। ইলেকট্রনের দ্বারা শুধুমাত্র কোন কোন রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করবে বা রাসায়নিক সক্রিয়তা কেমন হবে, সক্রিয় হবে না নিষ্ক্রিয় হবে, সেটা আমরা বলতে পারি। যেমন আমরা আর্গন, ক্রিপ্টন, রেডন, এগুলো আমাদের কি নিষ্ক্রিয় মূল্য। তারা নিষ্ক্রিয় থাকে কেন? কারণ তাদের ইলেকট্রন বিন্যাসটা শেষ কক্ষে 8টা ইলেকট্রন থাকে, সেজন্য তারা নিষ্ক্রিয় হয়। কিন্তু আমাদের এখানে কিন্তু নিউক্লিয়াসটাই তার ধর্মগুলো ঠিক করে দেয়, যে তার রং কী হবে, তার বর্ণ কী হবে, সে বিক্রিয়া করবে কি করবে না, তার রাসায়নিক আর ভৌত ধর্মগুলো ঠিক করে দেয় কে? নিউক্লিয়াস। ক্লিয়ার? তাহলে এখন আমাদের চ্যাপ্টারে আসি। প্রথম পয়েন্ট কি? তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা জিনিসটা কি যদি ব্যাখ্যা করি, কিছু কিছু মৌল আছে যাদের কি হয়, আমাদের পরমাণুর যে সংখ্যাটা মানে আমরা কি দেখলাম, পরমাণুর যে একটা লিখছি 6C12, তাহলে নিচের যে সংখ্যা থাকে এটাকে কি বলা হয়? পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা। তো এই সংখ্যাটা যাদের ক্ষেত্রে কি পরমাণুর যে পারমাণবিক সংখ্যাটা খুব বেশি, 90, 91, 92, যেমন কার্বনের পরমাণুর সংখ্যা কত? 6 দেখলাম, কার্বনের পরমাণুর সংখ্যা 6। এগুলো না, একদম যখন যাদের অনেক উঁচু হয়, যেমন 92, ইউরেনিয়ামের কত হয়? 92 হয়, 92 ইউ, ঠিক আছে। তার প্লুটোনিয়াম, রেডিয়াম, থোরিয়াম, এই যে এই মৌলগুলো যাদের পারমাণবিক সংখ্যা অনেক বেশি হয়, তাদের ক্ষেত্রে কি হয়? তাদের নিউক্লিয়াস থেকে বিভিন্ন রকম রশ্মি নির্গত হতে থাকে যে কোনো অবস্থাতে। সেটা কিন্তু ভাবিস না যে সেটাকে চাপ দিলে সেটা রশ্মি বের হবে বা বেশি গরম করলে রশ্মি বের হবে, এরকম কিচ্ছু নেই। ওটাকে যদি আমি একটা ইউরেনিয়াম বা ওরকম কোনো মৌলকে রাখি, ওখান থেকে সবসময় বিভিন্ন রকম রশ্মি নির্গত হয়। তো এই যে ধর্মটা, যেখানে কি কোনো একটা পদার্থ থেকে বিভিন্ন রকম রশ্মি নির্গত হচ্ছে, এটাকেই বলা হচ্ছে কি তেজস্ক্রিয়তা। তাকে এখানে কি বলছে সেটা একটু দেখি। বলছে কি ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়ামের মতো কতগুলি ভারী মৌলের পরমাণুর নিউক্লিয়াস যে কোনো অবস্থাতেই নিজে থেকেই
স্বতঃস্ফূর্তভাবে, এই কথাটা ভালো করে মনে রাখবি, স্বতঃস্ফূর্তভাবে, মানে আমাকে ওখানে বাইরে থেকে কিছু করার দরকার নেই, ওরা কি নিজে থেকেই এটা বের করবে। কি করে? অবিরাম গতিতে বিভাজিত হয়ে নতুন মৌলের নিউক্লিয়াসে পরিণত হয়। তার মানে কি, সাপোজ আমি ইউরেনিয়াম রাখছি, কিছুক্ষণ পর সেটা ইউরেনিয়াম আর থাকবেই না, সেখান থেকে কি বিভিন্ন রশ্মি নির্গত হবে, সেটা কি ইউরেনিয়ামটা চেঞ্জ হয়ে অন্য কোনো মৌলে পরিণত হয়ে যাবে। এটাই বলছে এখানে, হ্যাঁ, নতুন মৌলের নিউক্লিয়াসে পরিণত হয় এবং সেই সঙ্গে এক বিশেষ ধরনের অদৃশ্য বিকিরণ করে। তার সাথে কি একটা বিকিরণ হয়, সেখানে একটা অদৃশ্য রশ্মি বেরোতে থাকে। এই বিকিরিত রশ্মিগুলি আলোক, চাপ, উষ্ণতা, রাসায়নিক বিক্রিয়া ইত্যাদি দ্বারা কি প্রভাবিত হয় না। এই যে ঘটনাটা আছে, এই ঘটনাটাকে বলা হচ্ছে কি, বা পরমাণুর যে এই ধর্মটা, এটাকে বলা হচ্ছে কি তেজস্ক্রিয়তা। এখান থেকে আরেকটা পয়েন্ট মনে রাখবি যে তেজস্ক্রিয় ধর্মটি বেকারেল নামে একজন বিজ্ঞানী আবিষ্কার করেন। আমরা তখন একটু পরেই দেখবো এককগুলা তেজস্ক্রিয় সক্রিয়তার, সেখানে দেখবি একটা একক হলো বেকারেল। তো এটা আবিষ্কার কে করেছিল? বেকারেল। এটা আমাদের পরীক্ষা আসে, তাই একটু মনে রাখবি। তেজস্ক্রিয়তাকে আবিষ্কার করেন বেকারেল। নেক্সট দেখি, আচ্ছা তেজস্ক্রিয় মৌলগুলো কি কি? আমরা যে পর্যায় সারণী দেখেছি, পর্যায় সারণীর নিচের যে একটা আমাদের মেইন একটা পর্যায় সারণীর লিস্ট ছিল, তার নিচে আবার দুইটা এক্সট্রা লাইন ছিল। সেই লাইনগুলো মোটামুটি বেশিরভাগ মৌলই একদম নিচের যেটা লাইন ছিল, একদম লাস্ট লাইনটা, সেই লাইনে সবগুলো মৌলই মোটামুটি কি তেজস্ক্রিয় মৌল, মানে সেগুলো থেকে মানে বিভিন্ন রকম তেজস্ক্রিয় পদার্থগুলো বের হতে থাকে। তাছাড়া উপরে কিছু মৌল আছে, এই যে পর্যায় সারণীর 7 নম্বর যে পর্যায়টা আছে আমাদের, 7 নম্বর পর্যায়ের মৌলগুলো আছে তারাও তেজস্ক্রিয়। 6 নম্বর পর্যায়ে যে আছে, 6 নম্বর পর্যায়ের শেষের দিকে 3টে মৌল, কি কি? পোলোনিয়াম, অ্যাস্টাটিন, রেডন, এগুলো হলে কি তেজস্ক্রিয়। তাছাড়া এখানে একটা মৌল আছে আমাদের 5 নম্বর পর্যায়ে, এই মৌলটা আমাদের কি তেজস্ক্রিয়। এছাড়া আমরা কিছু কিছু মৌলকে তেজস্ক্রিয় পদার্থে পরিণত করি। আমাদের যে আমরা দেখলাম কি, মানে শেষের দিকের মৌলগুলো মোটামুটি তেজস্ক্রিয়, প্রথমের দিকে উপরে যেগুলো থাকে সেগুলো তেজস্ক্রিয় নয়। তারপরেও কিছু কিছু মৌলকে আমরা পরীক্ষাগারের মধ্যে, ল্যাবের মধ্যে কি তেজস্ক্রিয় পদার্থ বানিয়ে ফেলি। তার মধ্যে প্রথম যেটা বানানো হয়েছিল ফসফরাস আইসোটোপ, এটা ফসফরাসের একটা আইসোটোপ 15P30। আচ্ছা আইসোটোপ কথাটা কি তোরা জানিস? আইসোটোপ মানে হলো কোনোটা পরমাণু, যেমন আমাদের হাইড্রোজেন, হাইড্রোজেন কি হয় 1H1 হয়, কিন্তু আবার কি দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে কিছু হাইড্রোজেন পাওয়া যায় যাদের 1H2 হয়ে যায়, মানে কি ওদের প্রোটন একটা থাকে আবার নিউট্রন একটা থাকে। আর এখানে কি একটাই প্রোটন থাকে, কোনো নিউট্রন থাকে না। আবার এটা কি 1H2, তো এটাও হাইড্রোজেন এটাও হাইড্রোজেন, কিন্তু এদের কি ভর সংখ্যাটা আলাদা হয়ে যায়। এই যে নিচের সংখ্যাটাকে আমরা কি বলি? পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যাগুলো একই হবে কিন্তু ভর সংখ্যাগুলো আলাদা, তাদের আমরা আইসোটোপ বলি। যেমন 15P30, এটা আরও আমরা কি 15P31 হতে পারে, তাহলে এই দুটো কী হবে? আইসোটোপ হবে, কারণ তাদের কি নিচের সংখ্যাটা একই 15 কিন্তু উপরে যে ভর সংখ্যাটা এটা 30, এটা 31। তাহলে আমাদের যে এই আইসোটোপটা আছে 31টা হবে না, 15P30, এটাকে আমরা কি বিশেষ পদ্ধতিতে তেজস্ক্রিয় মৌলে পরিণত করতে পারি। এটা হলো কি কৃত্রিম তেজস্ক্রিয় মৌল, মানে এটা নিজে থেকে তেজস্ক্রিয় না, আমরা এটাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে এটাকে আমরা তেজস্ক্রিয় বানাতে পারি। ঠিক আছে, তো শুধু এটাকে বানানো যায় না, আমরা আয়োডিনও বানাতে পারি, ক্লোরিন, যেগুলো মূল একদম প্রথম সারির, এই যে আমাদের ফ্লুরিন, ক্লোরিন, আয়োডিন, এগুলোকে আমরা কি বিভিন্ন পদ্ধতিতে তেজস্ক্রিয় মৌল বানাতে পারি। তখন ওগুলোকে আমরা স্বাভাবিক তেজস্ক্রিয় মৌল বলতে পারবো না, সেগুলো কী হবে? কৃত্রিম। নামগুলো একটু মনে রাখবি, হ্যাঁ, নামগুলো ইউরেনিয়াম, পোলোনিয়াম, অ্যাক্টিনিয়াম, থোরিয়াম, রেডিয়াম, এই নামগুলো মনে রাখবি। এগুলো হলো কী মৌল? এগুলোকে বলা হয় তেজস্ক্রিয় মৌল। পরীক্ষায় কী থাকবে? যে তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও, তখন তোমাদের এগুলো নাম লিখতে হবে, পোলোনিয়াম, রেডন, থোরিয়াম, এই নামগুলো। এবার বলছে যে তেজস্ক্রিয় বিকিরণ হচ্ছে, নিশ্চয়ই কোনো কারণ আছে, এমনি থেকে তো ওরকম বিভিন্ন রকম রশ্মি নির্গত হবে না। তো এই তেজস্ক্রিয় যে রশ্মিটা বিকিরণ হচ্ছে তার কারণগুলো আমরা এখানে আলোচনা করব। প্রথম কথা কি বলছে দেখ, তেজস্ক্রিয় মৌলগুলির বিভাজনের পর 3 ধরনের রশ্মি বিকিরিত হয়। আমরা যে বললাম যে তেজস্ক্রিয় মৌল থেকে বিভিন্ন রশ্মিগুলো নির্গত হচ্ছে, এখানে 3 রকম রশ্মি নির্গত হয়। রশ্মিগুলো কি কি? একটা আলফা, এটাকে মনে রাখবে আলফা বলা হয় এটাকে, হ্যাঁ, কী বলা হয় এটাকে? আলফা। আচ্ছা এটাকে কি বলা হয়? বিটা, ঠিক আছে। আর এটাকে কি বলা হয়? গামা। এগুলো চিহ্নগুলো আমরা অনেক আগে দেখেছি, হ্যাঁ, এগুলো ঘাবড়ানো কিছু নেই, জাস্ট নামগুলো একটু ভালো করে মনে রাখবি। আলফা, বিটা, গামা, 3টে রশ্মি নির্গত হয়। এবার এখানে একটা পয়েন্ট মনে রাখবি, আমাদের একটা জিনিস আছে কি, নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রনের রেশিও। প্রোটন নিউট্রনের রেশিওটা মনে থাকবে। সাপোজ আমাদের যে কার্বন পরমাণুটা আছে 6C12 বললাম, এখানে প্রোটন কয়টা আছে? 6টা। নিউট্রন কয়টা আছে? 6টা। এখন যদি বলি প্রোটন আর নিউট্রনের মধ্যে অনুপাত কত, তাহলে কী হবে? প্রোটন ইস টু নিউট্রন
6:6, এটা কাটাকাটি করলে কি 1:1 হবে, ঠিক আছে। তো দেখা যায় যাদের ক্ষেত্রে এই যে প্রোটন আর নিউট্রনের রেশিওটা কম থাকে বা প্রায় সমান সমান থাকে, যতগুলো প্রোটন ততগুলি নিউট্রন, তারা খুব কি সক্রিয় মানে তেজস্ক্রিয় হয় না, তারা সাধারণ থাকে। কিন্তু যাদের ক্ষেত্রে এই যে আমাদের প্রোটন আর নিউট্রনের যে রেশিওটা 1.5-এর থেকে বেশি হয়, ধর একটা প্রোটনের পিছনে 1.5টা করে নিউট্রন আছে বা তার থেকে বেশি নিউট্রন আছে, সেক্ষেত্রে ওই নিউক্লিয়াসগুলো যে হয় সেই নিউক্লিয়াসগুলো ভালো স্থির হয় না বা স্থিতিশীল হয় না। তারা কি সবসময় চেষ্টা করে তাদের যে প্রোটন নিউট্রনের মধ্যে যে পরিমাণটা একই রাখার জন্য। তো একই রাখার জন্য তখন তারা কি করে বিভিন্ন রকম করে রশ্মি নির্গত করে করে কি তাদের যে প্রোটন আর নিউট্রনের পরিমাণটা সমান রাখার চেষ্টা করে। তো এই জন্য কি হয় আমাদের তেজস্ক্রিয়তা ঘটনাটা ঘটে। তো সিম্পল কথা, তেজস্ক্রিয় ঘটনার কারণ কি, এখানে বলছে যে কোনো মৌলের ক্ষেত্রে নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন আর নিউট্রনের রেশিওটা থাকে বা অনুপাতটা, সেটা কি সমান থাকা দরকার। যদি সমান না থাকে, 1.5 গুণের থেকে বেশি হয়ে যায়, যে একটা প্রোটন আছে 1.5টা করে নিউট্রন আছে, তখন সেক্ষেত্রে কি হয়, সেই মৌলের যে নিউক্লিয়াসটা সেটা স্থিতিশীল হয় না। সেটা চেষ্টা করে কি তাদের পরিমাণটাকে প্রোটন আর নিউট্রনের সংখ্যাকে সমান রাখা। তার জন্য কি বিভিন্ন রকম কোণা নিঃসরণ করে, কোণা বাইরে বের করে দিয়ে তাদের প্রোটন সংখ্যা বা নিউট্রন সংখ্যাটাকে কমানোর চেষ্টা করে বা সমান রাখার চেষ্টা করে। এই জন্য কি তেজস্ক্রিয়তা ঘটনাটা ঘটে, এই ঘটনাটা ঘটার এটাই কারণ। তো এই যে তেজস্ক্রিয় ঘটনাটা ঘটে, এখানে প্রথমে কিন্তু আলফা আর বিটা পার্টিকেল নিঃসৃত হয়। আলফা অথবা বিটা একসাথেও নিঃসৃত হবে না, যে আলফা বিটা একসাথেই বেরোচ্ছে, সেটা হয় না। একটা আলফা বেরোলো, কিছুক্ষণ পর একটু বিটা বেরোতে পারে, তো এরকম করে বেরোতে থাকে। এবার যখন একটা আলফা পার্টিকেল বের হয়ে গেল, সাপোজ একটা পরমাণু আছে, তার নিউক্লিয়াস থেকে একটা আলফা পার্টিকেল বের হলো, যখন আলফা পার্টিকেলটা বের হয়ে যায়, তখন এখানে কি একটা শক্তি উৎপন্ন হয়, এই যে নিউক্লিয়াসের মধ্যে একটা এক্সট্রা শক্তি উৎপন্ন হয়। এখন যে কোনো নিউক্লিয়াস আবার এটাও চায় যে তাদের যে শক্তিটা সবচেয়ে কম থাকুক, বেশি শক্তি থাকলে সেটা উত্তেজিত অবস্থা বলা হয়। তো এই যে উত্তেজিত অবস্থা তারা থাকতে চায় না, তাদের চেষ্টা করে কি তাদের শক্তিটা যাতে কম থাকে। তাহলে এই যে একটা আলফা পার্টিকেল বের হওয়ার সময় সেখানে একটা শক্তি উৎপন্ন হয় নিউক্লিয়াসের মধ্যে, সেই শক্তিটা কি করে তারা বের করতে চায়, তখন ওরা কি সেই শক্তিটাকে কি রশ্মির আকারে বা তরঙ্গের আকারে বাইরে বের করে দেয়। এই যে শক্তিটা বের হচ্ছে, এই শক্তিটাকে বলা হয় গামা রশ্মি। তাহলে আলফা আর বিটা হলো পার্টিকেল মানে কোণা, যেমন কি একটা বল হয়, বলের মতো এটা একটা কোণা হয়, প্রোটন নিউট্রন যেমন কি একটা কোণা, ওরকম কি আলফা বিটা হলো কি পার্টিকেল, আলফা বিটা পার্টিকেল বলা হয়, সেগুলোকে কোণা। কিন্তু আলফা বিটিক্যাল কোণাগুলো বের হওয়ার পর নিউক্লিয়াসের মধ্যে যে এক্সট্রা একটা শক্তি উৎপন্ন হয়, সেই শক্তিটা কমানোর জন্য সেই শক্তিটাকে কি ওরা বের করে দেয়। এই যে বের করে দেয় কেমন, কিসের আকারে বের করে, তরঙ্গের আকারে বা রশ্মির আকারে, আলোক রশ্মি যেমন যায়। তো এই রশ্মিটাকে হলো কি গামা রশ্মি। গামাকে কিন্তু পার্টিকেল বলে না, গামা রশ্মি বলে। তো গামা রশ্মি হলো কি একটা শক্তি বলতে পারি, সেটা কোনো কি ভর থাকবে না, শক্তির কোনো ভর থাকে না, কোনার ভর থাকে, ঠিক আছে। আচ্ছা, রশ্মির খালি শক্তি থাকে, সেটা তরঙ্গের আকারে নিঃসৃত হয়, ঠিক আছে। তাহলে গামা রশ্মি কেন নিঃসৃত হয়, আলফা বিটা পার্টিকেল বের হওয়ার পর তাদের মধ্যে যে একটা অতিরিক্ত শক্তি উৎপন্ন হয়, তার জন্য কি নিউক্লিয়াসটা উত্তেজিত হয়ে যায়, সেই উত্তেজিত নিউক্লিয়াসকে কি স্বাভাবিক করার জন্য শক্তিটা বের হয়, ঠিক আছে। সেটাই হলো কি গামা রশ্মি। তাহলে দেখ, মোটামুটি আমাদের যে প্রথম দিকের মৌলগুলো থাকে, পদার্থশ্রেণী প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পর্যায়ের মৌলগুলো, তাদের ক্ষেত্রে প্রোটন আর নিউট্রনের যে অনুপাতটা একের কাছাকাছি হয়, 1 বা 1.2, 1.3 এরকমই হয়, বেশি হয় না। কিন্তু যখনই আমরা 82 উপরে চলে যাই, 82 হলো কার, লেট লেট লেটের ইসে হলো কত, 82 হয়। যখনই কি পারমাণবিক সংখ্যা 82 উপরে চলে গেলো, মানে 82 নম্বর পরের মৌলগুলো, তাদের ক্ষেত্রে কি প্রোটন আর নিউট্রনের অনুপাতটা 1.5 থেকে বেশি হয়ে যায়, তখন ওই দিকের মৌলগুলোর জন্য তেজস্ক্রিয় হয়, ঠিক আছে। যেমন আমাদের দেখ না, প্রথম দিকে যে কোনো মৌল দেখ, নাইট্রোজেনে কত হয়, 7n14, অনুপাত কত, 7টা প্রোটন 7টা নিউট্রন, একই থাকে 1:1। আবার দেখ অক্সিজেন, দেখ 8O16, কত 8 দুইটা সমান, প্রোটন 8টা নিউট্রন 8টা। কিন্তু যখন আমি 92 গেলাম, সাপোজ 92 কত হয়, 92 ইউরেনিয়ামের সংকেত, ঠিক আছে, 92U236। আচ্ছা, এখানে প্রোটন কয়টা আছে, 92টা। এখন নিউট্রন বের কর, 236 থেকে 92 বাদ দে, কত হবে, 6 থেকে 2 বাদ দিলে 4, 13 থেকে 9 বাদ দিলে কত হয়, 13 থেকে 9 বাদ দিলে 4, আবার এখান থেকে 1 বাদ দিলে 1, 144। তো 92টা প্রোটন আছে, 144টা নিউট্রন, অনুপাত বের করতে কত হয়, 92/144, কাটাকাটি করলে কত হবে, 2 দিয়ে কাট 46, এটাকে 2 দিয়ে কাটলে 72, আরও কাটলে এখানে কত আসবে, 23, এখানে কাটলে কত আসবে, 36। এটাকে ভাগ করে দেখ, 1.5 থেকে বেশি আসবে, ভাগ করে দেখিস, হ্যাঁ দেখবি এটা 1.5 থেকে বেশি আসে, বা একদম 1.5 আসে, 1.5 পয়েন্ট সামথিং, 1.5, 152 এরকম আসবে। তো যখন এরকম আসবে, তার মানে কি ইউরেনিয়ামের ক্ষেত্রে যে প্রোটন আর নিউট্রনের রেশিওটা, সেটাকে 1.5 থেকে বেশি হয়ে যায়। তাই এদের ক্ষেত্রে কি হয়, তেজস্ক্রিয়তা ঘটনাটা লক্ষ্য করা যায়।
তাহলে কারণ আসলে লিখতে পারবি তেজস্ক্রিয়তা কেন ঘটে। এবার দেখ ধর্মগুলা, এই যে তেজস্ক্রিয় রশ্মিটা বের হচ্ছে তার ধর্মগুলো কেমন হয় এটা দেখার জন্য আমাদের একটা পরীক্ষা করেছিলেন, বিজ্ঞানীটার নাম আমার এখন মনে নেই, কোনো একজন বিজ্ঞানী এরকম একটা পরীক্ষার ব্যবস্থা করেছিলেন, করে দেখেছিলেন আমাদের যে আলফা বিটা গামা রশ্মিগুলো বের হয় তারা কেমন হয়, তাদের যে প্রকৃতিটা আলফা বিটা রশ্মির ধর্মটা কেমন হয় সেটা জানার জন্য এই পরীক্ষাটা করেছিলেন। তো এই পরীক্ষায় কী করা হয়, আমাদের এখানে একটা ম্যাগনেটিক বা ইলেকট্রিক ফিল্ড রাখতে পারি। আমি ধরলাম ইলেকট্রিক ফিল্ড দিয়ে বোঝাচ্ছি, মানে উপরে আমি কী করলাম প্লাস আদান রাখলাম বা ধনাত্মক প্রান্ত, ধনাত্মক মেরু সৃষ্টি করলাম, এখানে কি ঋণাত্মক, উপরে কি ধনাত্মক নিচে ঋণাত্মক তৈরি করলাম। এবার এখান থেকে একটা তেজস্ক্রিয় মৌল রাখলাম, রেখে আচ্ছা তেজস্ক্রিয় মৌল রাখলে কি হবে, সেখান থেকে কি আলফা বিটা গামা রশ্মি বের হবে। এবার এখান থেকে আলফা বিটা গামা রশ্মিগুলো বের হয়, বের হলে পরীক্ষা করে দেখা যায় যেগুলো আলফা পার্টিকেল থাকে সেগুলো কি ঋণাত্মক দিকে বেঁকে যায়, যেদিকে আমি ঋণাত্মক প্রান্তটা রাখি সেদিকে কি আমাদের আলফা পার্টিকেলগুলো বেঁকে যায়, যেদিকে ধনাত্মক প্রান্ত রাখি সেদিকে কি বিটা পার্টিকেলগুলো বেঁকে যায়, আর গামা রশ্মিগুলো সোজা বেরিয়ে যায়। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, আমরা জানি ধনাত্মককে বিকর্ষণ করে, ধনাত্মক ঋণাত্মককে আকর্ষণ করে, যেহেতু কি ধনাত্মকটা বিটাকে আকর্ষণ করছে তাহলে এটা কি নিশ্চয়ই ঋণাত্মক হতে হবে, এটা ধনাত্মক বিটাকে আকর্ষণ করছে তাহলে নিশ্চয়ই এটাকে বিটাটাকে ঋণাত্মক হবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি কি বিটা পার্টিকেল ঋণাত্মক আধানগ্রস্ত গেল। আবার কি যেহেতু আলফা পার্টিকেলকে আবার ঋণাত্মকটা আকর্ষণ করছে তাহলে এটা যদি ঋণাত্মক হয় আলফা পার্টিকেল অবশ্যই ধনাত্মক হতে হবে। তাহলে এখান থেকে বুঝলাম কি আলফা পার্টিকেল ধনাত্মক হয়, বিটা পার্টিকেল ঋণাত্মক, আলফা পার্টিকেল ধনাত্মক। আর আমাদের গামাটা যে আছে গামাটা কোনো রকম আধান নেই, কারণ সোজা বেরিয়ে যাচ্ছে, কেউ আকর্ষণও করছে না কেউ বিকর্ষণও করছে না, সোজা যাচ্ছে, তাহলে তার উপর আধানের কোনো প্রভাব নেই, ধনাত্মক ঋণাত্মকের কোনো প্রভাব নেই, তার মানেও নিস্তড়িত হয়, তার মধ্যে তড়িৎ নেই। ঠিক আছে, এখান থেকে আমরা এই জিনিসটা বুঝতে পারি, এটাই হলে কি আমাদের তেজস্ক্রিয় রশ্মির বিভিন্ন যে কোণাগুলো আছে তাদের ধর্মগুলো। ঠিক আছে, আচ্ছা আমরা আজকে এইটুকুই রাখি, নেক্সট দিন আমরা পরের টপিকটা ভালো করে আলোচনা করব। তো তোমরা যারা অনলাইনে ভিডিওটা দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকবে। আমরা এই যে টপিকটা আছে পরমাণু নিউক্লিয়াস, এটা এমনভাবে বুঝবো যাতে কি আমরা না পড়েই পরীক্ষায় গিয়ে আমাদের শুধুমাত্র জ্ঞান থেকে আমরা সেটা লিখতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।